বিদেশ থেকে আসবেন তখন কিন্তু প্রথমে আপনি দোতলায় নেমে তৃতীয় তলা দিয়ে ইমিগ্রেশন শেষ করে এই এসকেলেটর দিয়ে নিচে নামবেন। এখানে কিন্তু একটা দুটো একদম লিফট আছে, ও পাশে আরেকটা সিঁড়ি এসকেলেটর আছে। তো চলন্ত সিঁড়ি দিয়ে আপনি নামতে পারবেন, সিঁড়ি দিয়ে নামতে পারবেন। যে পাশে অ্যাপ্রনের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু খুব দ্রুত গতিতে চলছে, যাতে এয়ারক্রাফটগুলো এখানে আসতে পারে। এবং হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি তৃতীয় টার্মিনালের ভিডিও নিয়ে। আপনারা দীর্ঘদিন ধরে বলছিলেন যে কবে তৃতীয় টার্মিনালের নতুন ভিডিও নিয়ে আসবেন। সেই সুযোগটি হলো আপনাদের জন্য এই পর্বে। নতুন নতুন তথ্য আপনাদেরকে দেব, যেমন এই প্রকল্প এরিয়ায় কাজের অগ্রগতি কি হয়েছে, কোন কোন কাজগুলো শেষ হয়েছে, সব কিছুই দেখানোর চেষ্টা থাকবে এই পর্বটিতে। এছাড়াও আমি এই যে থার্ড টার্মিনালের যে সিরিজটি হবে সেই সিরিজে থার্ড টার্মিনালের সবগুলো কম্পোনেন্টকে চেষ্টা করব একটার পর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই থার্ড টার্মিনালের বিস্তারিত তুলে ধরার। ভিউয়ার্স, সফট ওপেনিংয়ের সময় যে পর্যন্ত আসলে কাজ হলো সেটাই হলো আমার পিছনে যে ওয়ালটি দেখা যাচ্ছে, একটা ওই পর্যন্ত আসলে সফট ওপেনিংয়ের সময় তৈরি করা হয়েছিল। আর এখন এই পাশটি যে বোর্ডিংয়ের জন্য যে কাউন্টারগুলো সেগুলো কিন্তু মোটামুটি সব বসে গেছে, এলইডি এগুলো বসে গেছে। এখানে নাম্বারিং দেওয়া হবে, এটা 9, 10, ওখানে আছে 7, 8, 9, 10, এটা হবে 11, 12। ফ্লোরের কাজ যেমন হয়ে গেছে, সিলিংয়ের কাজও শেষ, এবং নিচে যে সাদা রঙের যে টাইলসগুলো বসানো হয়েছে সেগুলো খুবই চমৎকার, এত সুন্দর। আর যেহেতু এখন এই মুহূর্তে কোনো লাইট জ্বলছে না, সেই কারণে আসলে বোঝা যাচ্ছে না যে এর যে আসল সৌন্দর্য, যেটি অসাধারণ। বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিনের যে আক্ষেপ ছিল, যে অপেক্ষা ছিল যে আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট, ঢাকার মতো একটা জায়গায়, রাজধানী শহরে, সেখানে একটা ভ্যালু তৈরি করবে, মানে আন্তর্জাতিক যে কোনো একজন যাত্রী এসে বাংলাদেশের একটা ভাবমূর্তিটাকে অন্য একটা উচ্চতায় নিয়ে যায়। সেই কারণেই কিন্তু এই যে এয়ারপোর্টটি তৈরি করা হয়েছে, এই টার্মিনাল 3, সেই 3-র সমস্ত কাজ কিন্তু এর মধ্যে গোছানো হয়েছে। যে সব কাজগুলো এখনও বাকি রয়েছে সেই কাজগুলো আপনারা জানেন যে নতুন আরেকটি প্রজেক্টের মাধ্যমে, যে খাবারের যে রেস্টুরেন্ট, ক্যাফে, লাউঞ্জ বা ডিউটি ফ্রি শপ, সেইগুলো কিন্তু বসবে একটার পর একটা। এখন সেই কাজগুলো কিন্তু শুরু হবে। তার মানে অক্টোবরে যে নির্ধারণ করা হয়েছে একদম পুরোদমে যাত্রীদেরকে সেবা দেওয়া শুরু করবে, সেই কাজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে সিভিল এভিয়েশন যে টার্গেটটি দিয়েছে, যে নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীদেরকে এই টার্মিনাল 3 ব্যবহার করতে দেবে, সেটি কিন্তু আমি বলবো যে একেবারে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। কাজের যে গতি, সেই গতি যদি এই একইভাবে থাকে তাহলে নির্ধারিত সময়ে শেষ হবে। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এখান থেকেও কিন্তু ইমিগ্রেশন হয়ে চেকিং হয়ে তারপরে কিন্তু প্যাসেঞ্জার এখানে এসকেলেটার আবার পাশাপাশি সিঁড়ি। যারা এই চলন্ত সিঁড়ি ব্যবহার করবে তারা এই পাশ দিয়ে নেমে যাবে, যারা লিফট ব্যবহার করবে এই পাশে লিফট আছে এবং এখানে সিঁড়ি আছে। সব ধরনের ব্যবস্থা কিন্তু করে রাখা হয়েছে। সব কাজ একদম শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমরা এই পাশটা দেখছি যে মোটামুটি শেষ কাজ। এটা যে ব্যাগেজ স্ক্যানিং মেশিন, এগুলো সব কিন্তু এভাবে ঢেকে রাখা হয়েছে, সব সেট আপ কিন্তু শেষ। এক কথায় এখানে যে যে কাজগুলো আসলে হওয়ার কথা ছিল সেই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। যে বডি স্ক্যানিং মেশিন যেগুলো, সেগুলো এটি এই পাশটা একদম বিমানের যে অফিসটি আছে এয়ারপোর্টের 1 নম্বর এবং 2 নম্বর টার্মিনালের প্রান্তে আমি চলে এসেছি। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু অ্যাট এ টাইমে এতগুলো স্ক্যানার বসানো হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা স্ক্যানার। তার মানে এখান থেকে ইমিগ্রেশন হওয়ার পরে এই 10টা স্ক্যানিং মেশিন পার করে যাত্রীরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশন শেষ করে পার হতে পারবে। মানে এই পাশে যে ইমিগ্রেশনটা, সেটাতে কয়টা ইমিগ্রেশন কাউন্টার আমি দেখাই, গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা ইমিগ্রেশনের এই যে কাউন্টার। মানে এখানে তাহলে দুজন দুজন করে যদি বসে 15, 30টা কাউন্টার কিন্তু বসছে। আর যদি
দুজন দুজন করে বসে তাহলে 60টা কাউন্টার হবে। আমি জানি না একজন না দুইজন বসবে এক একটা কাউন্টার, সম্ভবত একজন বসবে। যারা তৃতীয় টার্মিনাল ব্যবহারের জন্য অপেক্ষা করছিলেন তাদের সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু চলে আসছে। যে অনেক দর্শক কিন্তু আমাকে বলেছেন যে ভাই কত দূর, কাজের কি অগ্রগতি, থার্ড টার্মিনাল নতুন কোনো ভিডিও নাই কেন? আসলে থার্ড টার্মিনালে চাইলেই যখন তখন আসলে এরকম একটি আন্তর্জাতিক মানে একটা মেগা প্রকল্পে চাইলেই কিন্তু শুটিং করা সম্ভব না, যখন তখন প্রবেশ করাটাও সম্ভব না, এখানে হাইলি সিকিউরিটি মেনটেন করা হয়। সেই জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে আজকে যখন আসার সুযোগটি হলো তখন কিন্তু আমি দেখছি যে এই পাশে সব কাজ শেষ, এবং আমারও ভালো লাগছে যে দেখতে দেখতেই কিন্তু এই টার্মিনালের কাজ শেষ হয়ে গেল। মাত্র কদিন আগেই আমার মনে আছে যে যখন গ্রাউন্ডে প্রথম কাজ শুরু হলো, মাটির কাজ, সেই কাজটি শুরুর পরেই আস্তে 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 স্ট্রাকচারে দাঁড়িয়ে গেল। এখন কিন্তু কমপ্লিট একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর মাত্র কয়েক মাস, সেই কয়েক মাস যাওয়ার পরেই কিন্তু আমরা বলবো যে আমরা ব্যবহারের সেই সুযোগটি পাব। এরপরে অর্থাৎ এই বছরের শেষ দিকে যারা ট্রাভেল করবে তারা কিন্তু এই টার্মিনাল ব্যবহার করে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন। এবং বাংলাদেশ সম্পর্কে যারা প্রবাসী আছেন, যারা প্রবাস থেকে দেশে আসবেন বা যাবেন, সবার কিন্তু একটা আলাদা ধারণা তৈরি হবে যে এই বাংলাদেশ, আগের সেই টার্মিনাল আর এই টার্মিনালের ভিতরে আকাশ পাতাল একটা পার্থক্য কিন্তু দেখতে পাবেন। যে পাশে অ্যাপ্রনের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু খুব দ্রুত গতিতে চলছে, যাতে এয়ারক্রাফটগুলো এখানে আসতে পারে এবং পার্কিং হতে পারে। আপনারা জানেন যে 37টি উড়োজাহাজ এই তৃতীয় টার্মিনালের চারিপাশ ঘিরে দাঁড়াতে পারবে। আর এ পাশে যে পিলারগুলো উঠতেছে, আপনারা জানেন যে নতুন আরেকটি প্রকল্পের আওতায় যে উইং দুটি বড় করে আরও প্যাসেঞ্জার যাতে হ্যান্ডেল বেশি করতে পারে, আরও প্যাসেঞ্জার সুবিধা যেন বাড়াতে পারে, সেজন্য কিন্তু আরেকটি প্রজেক্টের আওতায় সেগুলো হচ্ছে। এই পাশে বোর্ডিং ব্রিজ যেমন হয়ে গেল, অ্যাপ্রনের কাজ শেষ পর্যায়ে। আমরা পিছন থেকে একদম রানওয়ের দিকে, অ্যাপ্রনের দিকে যাব। এই পাশেও কিন্তু মোটামুটি বলা চলে যে একদম দ্রুত গতিতে সেই কাজগুলো কিন্তু চলছে। আমরা এই পাশটা আরেকটু যাই, দেখাই যে কি কাজ আসলে এখন বাকি আছে আর কতটুকু কাজ চলছে। এ পাশে যদি দেখি যে মাটির অংশের যে কাজ, সেই কাজগুলো সবার শেষে করছে, কারণ এদিকে যে কাজগুলো ছিল সেই কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার একটা তাগাদা ছিল, যে কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানও কিন্তু তারা দ্রুত সময়ে কাজটি শেষ করতে চাইছিল। আর একটু আসি এবং দেখাই যে বোর্ডিং ব্রিজগুলো কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই পাশে দুটি, অর্থাৎ আমি যদি দেখাই যে বোর্ডিং ব্রিজ 12টি যে বোর্ডিং ব্রিজ আসলে এই মুহূর্তে চালু হচ্ছে। এই এয়ারপোর্টটি যখন চালু হবে অক্টোবরে পুরোদমে, যখন সেটি চালু হয়ে যাবে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে, তখন আপনাদেরকে বোঝাই যে আগের যে টার্মিনাল, এই সেই আগের টার্মিনাল, আমাদের যে টার্মিনালটা আমরা এখন ব্যবহার করি, এই টার্মিনাল 1 এবং 2 এর পাশে বলাকার যে ভবনটি, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ভবন, সেই ভবনের ওই পাশটিতে আমি যখন আসলাম ভিডিওর শুরুতে, তখন কিন্তু দুটি বোর্ডিং ব্রিজ ছিল। আর এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে আরও 8টি বোর্ডিং ব্রিজ, 8 আর 2 10টি। আর একদম ওই পাশটিতে, অর্থাৎ যেটা লা মেরিডিয়ান হোটেলের ওই প্রান্তে, ওই পাশটিতে আছে হলো আরও দুটি বোর্ডিং ব্রিজ। তাহলে বোর্ডিং ব্রিজ হচ্ছে 12টি। শুরুতে এই 12টি বোর্ডিং ব্রিজ দিয়ে চালু হবে। আর মোট বোর্ডিং ব্রিজের সংখ্যা এখানে থাকবে, এই পুরো প্রকল্প যখন বাস্তবায়ন শেষ হবে, আরও যে উইং বাড়বে, দুই পাশে যে উইং বাড়ানোর যে আরেকটি প্রকল্প, সেই প্রকল্পটি হয়ে গেলে মোট 26টি বোর্ডিং ব্রিজ থাকবে। আর এই পুরো অ্যাপ্রন এরিয়াতে মোট 37টি উড়োজাহাজ একসাথে পার্ক করে রাখতে পারবে। ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে ঢোকার জন্য যে প্রবেশ পথগুলো, সেইগুলো কিন্তু দুর্দান্ত গতিতে কাজ এগিয়ে চলেছে। এখানে তো দুইটা অতিরিক্ত পিয়ার এক্সটেনশন, মানে এক্সটেন্ডেড পিয়ার হওয়ার কথা ছিল, যেখানে আমরা 14টা বোর্ডিং ব্রিজ আরও লাগাতে পারতাম। কিন্তু পরবর্তীতে এই ইউক্রেন এবং রাশিয়ার যে ওয়ার, এর কারণে যে অর্থনীতির যে অবস্থা হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজের জন্য অনেক বেশি অর্থ দাবি করেছে।
আমরা ওই জায়গায় একটু পিছিয়ে গেছি। তারা যে দাবি করেছে এবং আমাদের যে এস্টিমেশনের ভিতরে অনেক গ্যাপ আছে, এই গ্যাপের কারণে আমরা বলেছি যে না, আমরা তাহলে আমাদের এস্টিমেটের বাইরে যদি হয় তাহলে আমরা এটা করতে পারবো না। তো আমরা এটা প্রত্যাখ্যান করেছি। তবে এরা এখনও ঠিকাদার প্রতিষ্ঠান এবং যারা আমাদের ঋণদাতা জাইকা আমাদেরকে রিকোয়েস্ট করতেছে যে এই প্রজেক্টটা নেওয়ার জন্য, কিন্তু আমরা বলেছি যে না, আমাদের অর্থের আমাদের যে ক্যালকুলেশন এর বাইরে আমরা নেব না, কারণ এই আলটিমেটলি তো ঋণটা আমাদেরকে ফেরত দিতে হবে। তা আমরা যদি হিসাবে আমাদের বাইরে হয়, কি করে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি? তো দরকার আমরা নিজস্ব অর্থায়ন ভবিষ্যতে করব। তো এখন যদি ভবিষ্যতে যদি তারা আমাদের এস্টিমেটের ভিতরে আসে এবং জায়গা যদি রাজনীতি হয়, তাহলে যেহেতু এখন আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছি করবো না, বাট এই অবস্থায় আসলে পরে আমরা আবার এই পদক্ষেপটা নিতেও পারি যখন যদি তারা রাজি হয়ে আসে। আদারওয়াইজ আমাদের পরিকল্পনা আছে আপাতত যে স্কোপটা আছে 12টা বোর্ডিং ব্রিজ নিয়ে আমরা শেষ করে ফেলতে চাই, কারণ এটাই যথেষ্ট। আমরা মনে করি এটা যদি শেষ করতে পারি, আমার যে বর্তমান চাহিদা আছে আমরা এটা মিট করতে পারবো। এই বোর্ডিং ব্রিজগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু নির্দ্বিধায় সবগুলো ইমিগ্রেশন শেষে এইখানে পার্কিং হয়ে থাকবে। একসাথে 12টি যদি বোর্ডিং ব্রিজ চালু রাখতে পারে, তাহলে ওই এয়ারপোর্টের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি কিন্তু একেবারে নির্দ্বিধায় কমে যাবে। আমি বলবো যে বাংলাদেশের মানুষের এবং বিদেশিরা যারা বাংলাদেশে আসতো এবং এয়ারপোর্টে আসার পরে যে ভোগান্তি কষ্ট হতো, সেই কষ্ট লাঘব হচ্ছে এবং সেই কষ্টের দিন কিন্তু শেষ হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাপ্রন এরিয়াতে ওই পাশটিতে কাজ কিন্তু আগেই শেষ হয়ে গেছিলো, এই পাশটির কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এখান থেকে কিন্তু এই যে এয়ারক্রাফটগুলো উড়ে যাচ্ছে, রানওয়েতে যাচ্ছে। মানে এই প্রকল্প আমি বলবো যে বাংলাদেশের অন্য সব মেগা প্রকল্পের তুলনায় ব্যতিক্রম এবং দ্রুত সময়ের মধ্যে এটি নির্ধারিত যে সময়সীমা, নির্ধারিত যে ব্যয়, বরং ব্যয় আরও কম হয়েছে এই প্রজেক্ট থেকে। সেই ব্যয় সেভ করতে পারছে, যেখান থেকে টাকা মানে আরেকটু বাঁচাতে পেরেছে, সেই অংশ দিয়ে কিন্তু এই প্রকল্পের আরও বৃদ্ধি করা হয়েছে। এটি বিশাল একটি সফলতা সরকারের, এবং যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের যে আন্তরিকতা ছিল নির্ধারিত সময়ের মধ্যে অসাধারণ একটি প্রকল্প বাস্তবায়ন করা, সেটি কিন্তু বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আজকে দেখলাম যে লম্বা একটা ট্রাভেলেটর বসানো শেষ পর্যায়ে। এই ট্রাভেলেটর কি চালু হয়েছে নাকি টেস্ট শুরু হয়েছে? না, এটা তো অনেক বড় একটা ট্রাভেলেটর বসাইছে। ও পুরো এই রোটা ধরেই কিন্তু একদম 1টা 2টা 3টা পুরো বিল্ডিংয়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ট্রাভেলেটরের ব্যবস্থা আছে। অর্থাৎ কেউ যদি মানে হাঁটতে অসুবিধা হয় কারোর, তারা কিন্তু এই ট্রাভেলেটর ধরে যেতে পারবে। আর এই পাশটাতে গ্লাস দিয়ে ঢেকে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে নিচতলায় আমরা যখন দেখছিলাম যে দোতলায়, সেই উপরের অংশে আসলাম। অর্থাৎ যাত্রীরা এই ট্রাভেলেটরগুলো খুব সহজেই ব্যবহার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবে। দ্বিতীয় তলায় আমরা আসি। দ্বিতীয় তলার এই যে অংশটি, সেটি ট্রাভেলেটরের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যে ধরনের ট্রাভেলেটরগুলো থাকে যাত্রীদেরকে যাতে নির্বিঘ্নে, যারা ক্লান্ত যাতে না হয়ে যায় হাঁটতে, সেজন্য কিন্তু এই ট্রাভেলেটরগুলোর ব্যবস্থা থাকে সারা পৃথিবীতে। আমরা ট্রাভেলেটরের ব্যবস্থাও কিন্তু এখানে দেখছি, এবং এই রকম ট্রাভেলেটর এই প্রান্ত থেকে একেবারে বিমান যে বলাকার প্রান্ত, সেই প্রান্ত পর্যন্ত অনেকগুলো এই ট্রাভেলেটরের ব্যবস্থা করা হয়েছে। অসাধারণ একটি স্থাপনা বাংলাদেশে নির্মাণ হলো, বাংলাদেশের জন্য একটি মাইল ফলক স্পর্শ করার মতো। বহির্গমনের জন্য থাকছে 15টি সেলফ চেক ইন কাউন্টার সহ মোট 115টি চেক ইন কাউন্টার। নিরাপত্তা নিশ্চিতে থাকবে 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, কেবিন এক্স-রে মেশিন 40টি ও 11টি বডি স্ক্যানার। পাশাপাশি 14টি স্পটে থাকবে ডিউটি ফ্রি শপ সহ বিভিন্ন ধরনের সুপরিসর লাউঞ্জ ও অন্যান্য বাণিজ্যিক স্পেস। সর্বাধুনিক এই টার্মিনালে ডিএসবি, রাডার, এমল্যাট এবং ভেহিকেল ট্র্যাকারের মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক অ্যাডভান্স সার্ফেস মুভমেন্ট গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে বিভিন্ন অ্যারোড্রোমের যানবাহন ও চলমান বস্তুর অবস্থান নির্ণয়, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যাবে।
সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, বাট আলটিমেটলি দ্যাট আমরা এটা বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা একটা বিশাল গৌরবের বিষয়। এবং আশা করি এই প্রজেক্টটা আমাদের জন্য, দেশের জন্য এবং দেশের ভাবমূর্তি পরিবর্তনে একটা বিশাল ক্ষেত্র হিসেবে তৈরি হবে, একটা মাইল ফলক হিসেবে থাকবে আর কি। মোট ২১,৩৯৯ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে জাপানি সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬,১৪১ কোটি টাকা, আর বাকি ৫,২৫৮ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। শুরুতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব যখন স্থবির অবস্থা, ঠিক সেই সময়ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে প্রকল্প এলাকায় অভ্যন্তরীণ বাসস্থানের ব্যবস্থা করে বিশেষ ব্যবস্থায় কাজ চলে তৃতীয় টার্মিনাল নির্মাণের। এই প্রকল্পে শুরুতেই ছিল যে করোনা সংকট ছিল, পরবর্তীতে ইউক্রেন রাশিয়া ওয়ারের যে এফেক্ট আর্থসামাজিক ক্ষেত্রে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এখানে যারা কন্ট্রাক্টর ছিল তারা তাদের আর্থিক লাভের দিকে তারা কিছু জায়গায় কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে, ওই যেগুলোকে কন্ট্রোল করা, বিহত করা এবং গুণগত মান বজায় রেখে সময়ের নির্দিষ্ট সময়ে, এটা বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। বাট আমি মনে করি যে আমার যে টিম, প্রজেক্ট টিম প্লাস এখানে আমাদের যারা কনসালটেন্ট আমরা রেখেছি, তাদের সকলের সহযোগিতার মাধ্যমে এবং কনস্ট্যান্ট একটা সুপারভিশনে রেখে এই প্রজেক্টটাকে এই পর্যায়ে নিয়ে আসা সক্ষম হয়েছে। প্রায় ২,৩০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে নবনির্মিত নান্দনিক স্থাপত্যের তৃতীয় টার্মিনালটি কেবল আয়তনে নয়, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও সক্ষমতা বৃদ্ধি পাবে দ্বিগুণেরও বেশি। বর্তমানে দুটি টার্মিনালে প্রতি বছর ৮০ লাখ যাত্রী সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তবে ৫,৪২,০০০ বর্গমিটার আয়তনের টার্মিনালটি পুরোপুরি চালু হলে বছরে সেবার আওতায় আসবে আরও অতিরিক্ত ১,৬০,০০,০০০ যাত্রী। তিনটি টার্মিনাল মিলে মোট ২,৪০,০০,০০০ যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। করার জন্য যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদেরকে জাইকা সাজেস্ট করেছে, তাদের রিকমেন্ডেশন এবং তাদের অর্থায়নে এই প্রকল্পটা চালুর জন্য কিন্তু জাইকা আমাদেরকে এডিশনাল একটা লোন দিচ্ছে এবং তাদের জন্য কনসালটেন্টও নিয়োগ করা হয়েছে। এই কনসালটেন্ট এই একই কনসালটেন্ট, জাপানি কনসালটেন্ট, তারা এইটাকে বুঝে নেওয়ার জন্য যে কাজটুকু, এটা তারা ওই প্রজেক্টে, ওই প্রকল্পের মাধ্যমে আমাদেরকে দিতে যাচ্ছে এবং আমরা পরবর্তীতে এটা চালাতে পারি, অপারেশন করতে পারি, সেটাও সক্ষমতাটা তারা দিবে। কিন্তু আমাদের দুর্বলতা হচ্ছে যে আমাদের জনবলের স্বল্পতা আছে, কারণ আমরা তো ফুল ক্যাপাসিটির জনবল আমাদের এটার জন্য নাই। তা আমরা ভাগ্যবান যে আমাদের গণপ্রজাতন্ত্রী সরকার, বাংলাদেশ সরকার, এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দূরদর্শীর কারণে আমরা কিছু জনবল আগেই পেয়েছিলাম। আমরা ২০১৭ সালে এই কর্মসূচি শুরু হয়, কিন্তু আমরা ২০২০ সালে এসে আমরা ২৫০০ জনবলের অনুমোদন পাই। এই অনুমোদিত জনবলগুলোকে আমরা কিন্তু রিক্রুটমেন্টের মাধ্যমে নিচ্ছি। তাদের অর্ধেক 50% অলরেডি আমরা রিক্রুট করা হয়ে গেছে, তাদের প্রশিক্ষণ চলতেছে, আর বাকি 50% জনবলের আমরা এখন প্রক্রিয়াধীন আছে। এই জনবলগুলো আমরা নিচ্ছি, কিন্তু আমরা এই বিমানবন্দরটা চালু করার জন্য কিন্তু নতুন জনবল দিয়ে হবে না। তা আমরা যেটা করতে যাচ্ছি যে আমাদের টার্মিনাল 1 and 2 এর যে জনবল আছে এবং আমরা বিভিন্ন থেকে, এয়ারপোর্ট থেকে আমরা কিছু জনবল এখানে নিয়ে এসে এই অরাট প্যাকেজের সাথে তাদেরকে সম্পৃক্ত করতেছি, যাতে করে তারা প্রশিক্ষিত হয় এবং আমরা কাজগুলো বুঝে নিতে পারি, সিস্টেমগুলো বুঝে নিতে পারি। পরবর্তীতে যখন জাপানিরা ডিপ্লয় হয়ে যাবে, আমরা তাদেরকে কমান্ডায় বুঝিয়ে দেব। এবার আসুন, আপনাদেরকে লাগেজ বেল্টের যে এরিয়া, সেই লাগেজ বেল্টগুলো কোথায় এবং লাগেজ বেল্টগুলো কীরকম দেখতে, সেগুলো আপনাদের দেখায় আসেন। এই যে এই অংশটিতে সব লাগেজ বেল্টগুলো একটার পর এক বসে গেছে, একদম কমপ্লিট কাজ, একদম শেষ। এই জায়গার কাজ, লাগেজ বেল্ট তো পুরো কমপ্লিট না? এই যে দেখেন, ওইখান থেকে 1, 2, 3, 4 নম্বর লাগেজ বেল্ট, 5 নম্বর দেখেন। পুরো লাগেজ বেল্ট এরিয়াতে একদম কি চকচকা হয়ে আছে, দেখছেন? মানে দেখেই ভালো লাগছে যে সেই যে লাগেজ পাওয়ার কষ্ট, যে দুর্ভোগ, সেই দুর্ভোগের দিন আসলে
সবার শেষ হচ্ছে, বিশেষ করে প্রবাসী ভাই যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো আপনাদেরকে লাগেজ পেতে। এখন এরকম পরপর অনেকগুলো লাগেজ বেল্ট, 16টি মোট লাগেজ বেল্ট কিন্তু হচ্ছে। সেই লাগেজ বেল্টে যখন লাগেজগুলো একটার পর একটা এয়ারক্রাফট আসবে, লাগেজগুলো উঠে যাবে, ইমিগ্রেশন শেষ করে আসতে না আসতেই দেখবেন যে আমার মনে হয় সেই লাগেজগুলো এখানে চলে আসবে, যদি গ্রাউন্ড হ্যান্ডেলিংটা ঠিকঠাক মতো হয়ে থাকে। কারণ আগের যে এয়ারপোর্ট সেখানে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এত ছোট জায়গা, অ্যাট এ টাইমে অনেকগুলো এয়ারক্রাফট যখন নেমে যেত তখন কিন্তু সবগুলো এয়ারলাইন্সকে একসাথে সেবা দেওয়া সম্ভব হতো না, যেহেতু পরিধি অনেক বেশি বিস্তৃত হচ্ছে, অনেক বড় একটা পরিধিতে সেবা দেওয়ার সুযোগ হবে। আমার মনে হয় সেই ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যে সক্ষমতা সেটির সর্বোচ্চ প্রয়োগ করবে এবং সর্বোচ্চ প্রমাণ তারা দিতে পারবে, এটা আশা করাই যায়। কারণ তারাও নতুন নতুন অনেক ইকুইপমেন্ট যেমন কিনেছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে শুরুতে যখন বিমান এখানে করবে তখন নিশ্চয় এই লাগেজ বেল্টগুলো দিয়ে, বিশাল লাগেজ বেল্ট দেখেন, একটা লাগেজ বেল্টে একটা পুরো এয়ারক্রাফটের লাগেজ কিন্তু ধরে যাও। আমাদের আগের যে 1 এবং 2 নম্বর টার্মিনাল আছে সেখানে কিন্তু এত বড় লাগেজ বেল্ট নাই, যেই কারণে কিন্তু ভোগান্তিটা হতো, লাগেজ পেতে দেরি হতো। সেই জায়গাটি কিন্তু আমি বলবো একদমই আপনাদের মনের মতো একটা জায়গা হবে, যে সবার একটাই অভিযোগ যে লাগেজটা পেতে দেরি হয়, লাগেজ পেতে দেরি হয়। আপনারা দেখেন যে একটা জিনিস বলি, আপনারা যখন বিদেশ থেকে আসবেন তখন কিন্তু প্রথমে আপনি দোতলায় নেমে তৃতীয় তলা দিয়ে ইমিগ্রেশন শেষ করে এই এসকেলেটর দিয়ে নিচে নামবেন। এখানে কিন্তু একটা দুটো একদম লিফট আছে, ও পাশে আরেকটা সিঁড়ি এসকেলেটর আছে। তো চলন্ত সিঁড়ি দিয়ে আপনি নামতে পারবেন, সিঁড়ি দিয়ে নামতে পারবেন। যারা লিফটে নামতে চান তারা এই লিফটে নেমে এখানে আসার পর যে লাগেজ কোন বেল্টে আপনার লাগেজটি দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী এই লাগেজ বেল্টগুলোতে এসে দাঁড়াবেন এবং তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন এর আগে যখন সফট ওপেনিং হলো তখন কিন্তু এই কাজগুলো ওইভাবে দেখানোর মতো বা পর্যায়ে ছিল না, শেষ ছিল না। এখন যে অগ্রগতি সেটি হলো একেবারে শেষ পর্যায়ে, কাজ শেষ পর্যায়ে, লাগেজ বেল্ট সবগুলো বসে গেছে। আমরা এদিকে যতদূর দেখতেছি মোট 16টি লাগেজ বেল্ট যদি হয় তাহলে কিন্তু পরপর সবগুলো বসে গেছে, একদম ওই মাথা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কাজ শেষ পর্যায়ে। এছাড়া বাড়তি গাড়ির চাপ সামাল দিতে নির্মাণ করা হচ্ছে একসঙ্গে 1230টি গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং ভবন। এছাড়া পণ্য আনা নেয়ার সুবিধা বাড়াতে 33,000 বর্গমিটার এলাকা নিয়ে তৈরি হচ্ছে আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল। আর এই কার্গো টার্মিনাল এলাকায় বসানো হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি, যেগুলো দিয়ে অটোমেশনের মাধ্যমে সমস্ত কার্যক্রম চালানো হবে। আমদানি কার্গো ভিলেজ সেটির সাব স্টেশনে আমি এখন অবস্থান করছি। ওই সাব স্টেশনের যে সকল যন্ত্রপাতি অত্যাধুনিক বলা হচ্ছে, সেই অত্যাধুনিক যন্ত্রপাতি কিন্তু এরই মধ্যে বসানো হয়ে গেছে। তৃতীয় টার্মিনালের এই কার্গো ভিলেজটি নিয়ন্ত্রণ হবে এই সাব স্টেশন থেকে। সকল মালপত্র আনা নেওয়া ওঠানো এবং সব কিছুই কিন্তু একটি প্রযুক্তির মাধ্যমে ব্যবহার হবে এবং সেখানে সব কিছু রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে। সেই প্রযুক্তির ব্যবহারটি থার্ড টার্মিনালে সত্যি উন্মুক্ত করার মতো অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি বিশ্বের অন্যান্য কার্গো ভিলেজে যেগুলো রাখা হয় সেগুলোও কিন্তু এখানেও রাখা হয়েছে। তো দর্শক আশা রেখে আমার সাথে থাকবেন এবং আমার আগামীতে যে ভিডিওগুলো আসতে বিশেষ করে তৃতীয় টার্মিনালে সেগুলো আপনারা দেখবেন, বরাবরের মতোই দেখেন, আশা রাখি আরও দেখবেন এবং কেমন হচ্ছে জানাবেন, কি জানতে চান সেগুলো কিন্তু লিখে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে যখন আসব আপনাদের চাহিদা মাফিক সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো পর্বে।